নমস্কার, আমি বনশ্রী। আমার কহন চ্যানেলে আমার শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা। সকলের সুস্থতা কামনা করি। আজ শোনাব আশাপূর্ণা দেবী প্রথম প্রতিশ্রুতির অষ্টম পর্ব। এতক্ষণে নবকুমার বোধ করি চেতনা ফিরে পায়, আর ফিরে পাওয়ার সঙ্গে সঙ্গে চোঁ চোঁ দৌড় মারে সেই খোলা দরজাটা দিয়ে। খিড়কির ঘাটে বাসন মাজছিল সদু। ঘাটের পাশ দিয়ে নবকুমারকে ঊর্ধ্বশ্বাসে দৌড়তে দেখে দাঁড়িয়ে উঠে ছাইমাখা হাতটায় নেড়ে ডাক দেয়, নবু, কি হলো রে? ও নবু, অমন করে ছুটছিস কেন? নবকুমার প্রথম ভাবল পিছুটাকে সাড়া দেবে না, ছুটে একেবারে নিতাইদের বাড়ি গিয়ে পড়বে, তারপর বলবে জল দে এক ঘটি। কারণ নিতাই হচ্ছে তার সবচেয়ে অন্তরঙ্গ বন্ধু। বিচলিত অবস্থায় তার কাছেই যাওয়া চলে। কিন্তু সৌদামিনীর উত্তরোত্তর ডাকে কিভাবে থমকে দাঁড়ালো, ফিরল। তারপর গুটি গুটি এসে ঘাটের পাশে একটা ঝরে পড়া তালগাছের গুড়ির উপর বসে পড়ে রুদ্ধকণ্ঠে বলল, আমি আর বাড়ি ফিরব না সদুদি। কথার ছিরি শোনো ছেলের, হলো কি তাই বল? সর্বনাশ হয়েছে সদুদি। আরে গেল যা, সর্বনাশের কথা বলতে আছে নাকি? হলে বলতে আছে বই কি। সদু নবকুমারের প্রকৃতির সঙ্গে পরিচিত, তাই বেশি ভয় না পেয়ে বলে, কেন, তোর মা হঠাৎ চড়ি উল্টালো নাকি? মা নয় সদুদি, মা নয়, আমি জানি না, ঠিক বলতে পারছি না আমি সত্যি বেঁচে আছি কিনা। গায়ে চিমটি কেটে দেখ, বলে পুকুরের জলে হাত চুবিয়ে ডুবিয়ে ডুবিয়ে ছাই মাটি ধুতে ধুতে বলে সদু, মামি বুঝি রণচণ্ডী হয়ে তেড়ে এসেছিল? জানি না। জানিস না? ন্যাকামি রাগ দেখিস নবু। হয় কি হয়েছে তাই বল, নয় যেদিকে যাচ্ছিলি সেই দিকে যা। বেটা ছেলে না মেয়ে মানুষ তুই? সদুদি, যে দৃশ্য দেখে এসেছি তা দেখলে অতি বড় বীর বেটা ছেলেরও পেটের ভিতর হাত পা সেঁধিয়ে যায়। না, তোর দেখছি আর গৌরচন্দ্রিকা শেষ হয় না। বলবি তো বল, না বলবি তো যা। ভূত দেখেছিস না ডাকাত পড়া দেখেছিস তাও তো জানি না। নবকুমার বুকে বল করে কণ্ঠে শব্দ আনে, ঝপ করে বলে ওঠে, মাতে আর তোমাদের বউতে মারামারি করছে। বললাম তো মারামারি করছে। কি করছে মাতে আর বউতে? চমকে বলে ওঠে সৌদামিনী। সৌদামিনী এক মুহূর্ত স্তব্ধ থেকে তারপর বলে, মারামারি কথাটা বলছিস কেন? মামি বউকে ধরে ঠ্যাঙাচ্ছে তাই বল। আর সেই দৃশ্য দেখে তুই মদ্য পুরুষ কাছা কেঁচো খুলে ছুট মারছিস কেন? তুই মেয়ে মানুষ হয়ে জন্মাসনি নবু, তাই ভাবি। যাই দেখি ইতিমধ্যে কি এমন ঘটলো। এই তো খানিক আগে বাসনের পাজা নিয়ে বেরিয়ে এলাম, দেখলাম মামি বেটার বউয়ের চুল বাঁধছে। ইতিমধ্যে হলোটা কি? আমি তো এই ঢুকলাম বাড়িতে, তুমি শিগগির যাও সদুদি। যাই। বাবা পলকে প্রলয়, তিল থেকে তিল ভাণ্ডেশ্বর। কি হলো এক্ষুনি? সৌদামিনী তাড়াতাড়ি বাসনগুলো ধুয়ে নিতে থাকে। আমি আজ নিতাইদের বাড়িতেই থাকবো সদুদি, এই চললাম। সৌদামিনী ভুরু কুচকে বলে, কদিন পরের বাড়িতে থাকবি? যতদিন চলে। তার মানে নিজে গা বাঁচিয়ে কেটে পড়বি, আর পরের মেয়েটা, দুধের মেয়েটা তোর মার হাতে পড়ে পড়ে মার খাবে? পরের মেয়ে এবং দুধের মেয়ে শব্দটায় নবকুমারের বুকের ভিতরটা মোচড় দিয়ে ওঠে, চোখে জল এসে যায়। কষ্ট গোপন করে বলে, তা আমি কি আর করব? সৌদামিনী আট চোখে একবার ওর মুখচ্ছবি দেখে নিয়ে নির্লিপ্ত কণ্ঠে বলে, দৃশ্য দেখে চলে না এলে পারতিস? তুই দেখছিস জানলে যতই হোক নিজেকে একটু সামলে নিত মামি, একেবারে শেষ করে ফেলতো না। যাই দেখি ছুরি বাঁচলো কি মরল। নবকুমার লজ্জা ত্যাগ করে সহসা বলে ওঠে, যাই বলো সদুদি, যা দেখলাম ও তোমাদের বউটি পড়ে মার খাবার মেয়ে নয়। আমারও তাই মনে হয়, বলে সদু সকৌতুকে একটু হেসে বলে, মারামারি না করুক, পড়ে মার খাবে না। তা তুই তো বলতেই পারলি না তো, হয়েছেটা কি? গোড়া থেকে কি কিছু জানি ছাই? বাড়ি ঢুকেই দেখি দাওয়ায় দু প্রাণী সুমুখী দাঁড়িয়ে, একজন সাপিনীর মতো ফুঁসছে, আরেকজন বাঘিনীর মতো গজরাচ্ছে। সৌদামিনী হেসে বলে ওঠে, বারে, তুই তো অনেক নাটকে কথা শিখেছিস দেখছি। যাক, কালে ভবিষ্যতে কাজে লাগবে। তোর বউও খুব পণ্ডিত। বউয়ের গল্প কান ভরে শুনতে ইচ্ছে করে নবকুমারের। ভুলে যায় এইমাত্র তাকে বাঘিনীর সঙ্গে তুলনা করেছে সে নিজেই। কিন্তু গল্প বাড়বে কি উপায়? নবকুমার তো আর কথা ফেলে বাড়াতে পারে না। শুধু ভাবে কালে ভবিষ্যতে। সে কত কাল, কোন ভবিষ্যৎ? বাঘিনীর মুখটা বারবার মনে ধাক্কা দিচ্ছে। ভয়ঙ্কর কিন্তু সুন্দর। কি বড় বড় চোখ, কি চমৎকার জোড়া ভুরু। কিন্তু বউও মায়ের মতন রাগী হবে হয়তো। লজ্জায় কুণ্ঠায় বিগলিত বউটি মাত্র থাকবে না। নবকুমারের কল্পনার সঙ্গে ঠিক খাপ খাচ্ছে কি? ঠিক যেন কি একটা লোকসানের দুঃখে বুকটা টনটন করে ওঠে নবকুমারের।
কাদার পুতুলের মতো একটি নিরীহ ভালো মানুষ বউ নবকুমারের ভাগ্যে জুটলে কি এসে যেত ভগবানের। কত লোকেরই তো তেমন বউ হয়, কিন্তু সাপের ফণার মতো চুলের ফণায় ঘেরা ওই মুখখানি, ওতে যেন আগুনের আকর্ষণ। নবকুমার পতঙ্গ মাত্র। সৌদামিনী বলে, বিবাগী হয়ে যাচ্ছিলি তো যা, মেলা রাত করিস নে, হাঁড়ি আগলে বসে থাকতে পারবো না। হাঁড়ি, রান্না, ভাত, এসব শব্দগুলো কাজে লাগবে আজ। নবকুমার যেন বিশ্বাস হয় না, ভয়ে ভয়ে বলে, আছি এখানটায় আমি, তুমি একবার দেখে এসে খবরটা আমায় দিতে পারো না সদুদি? নিশ্চিন্ত হয়ে তাহলে আমাদের তাসের আড্ডায় যেতে পারি। ওরে আমার কেরে, উনি বাবু হয়ে বসে থাকবেন আর আমি ওর জন্যে খবরের থালা বয়ে আনবো। বলে থালা বাসনের গোছাটা বাগিয়ে কাঁধের উপরে তুলে নেয় সদু, হাতে গামছার পুটলিতে ঘটিবাটি। চলে যেতে যেতে ছোট ভাইকে আরেকবার অভয় দেয় সে, বউয়ের চিন্তা করে মন খারাপ করিস নে, নেহাত যদি মামি খুন করে ফাঁসির দায় না পড়ে তো ওই বউয়ের দ্বারাই শায়েস্তা হবে। বউ তোর যেমন তেমন মেয়ে নয়, যদি খুন না করে। যদিটা নবকুমারের বুকের মধ্যে কাঁটার মতো খচখচিয়ে ওঠে, কিন্তু প্রশ্ন তুলতে পারে না, শুধু ম্রিয়মাণ হয়ে বসে থাকে। সন্ধে হয়ে আসছে, এখানে আর বসে থাকতে হবে না, যা কোথায় যাচ্ছিলি ঘুরে আয়। সদু লম্বা লম্বা পা ফেলে বাঁশবাগানের খানিকটা অতিক্রম করে, কিন্তু নবকুমার আবার পিছু নিয়েছে। উদ্ভ্রান্ত মুখ, ছলছল চোখ। সদুদি, তোমার সঙ্গে আমি যাব? সদু মৃদু হেসে পা চালাতে চালাতেই বলে, কেন, এই যে বললি আর কখনো বাড়ি ফিরবি না? মনটা কীরকম যেন করছে সদুদি। বলে সঙ্গে সঙ্গে এগোতে এগোতে নবকুমার হঠাৎ সুর বদলায়, বউ যদি মাকে অপমান করে থাকে তাকেও শাস্তি করা দরকার। গায়ে পড়ে কাউকে অপমান করবার মেয়ে সে নয় নবু, সেদিকে তুই নিশ্চিন্তি থাক। তবে কেউ যদি গা পেতে অপমান নিতে যায় সে আলাদা কথা। আসল কথা কি জানিস, বউ হলো উঁচু ঘরের শিক্ষিত মেয়ে, শিক্ষা দীক্ষা উঁচু, লেখাপড়া জানে, বড় বড় বই পড়ে ফেলে, নিজে পয়ার ছন্দ বাঁধে। হ্যাঁ, স্থান কাল ভুলে নবকুমার প্রায় চেঁচিয়ে ওঠে, মস্করা করছো আমার সঙ্গে? কি দরকার আমার? আকাশ থেকে কথা পেড়ে বলতেই বা যাব কি করে? আর ওসব আমি বুঝি বা কি? বউ আমার কাছে মনটা খুলে তাই টের পেয়েছি। সদুর কাছে মনটা খুলে? হায়, কবে সেই আকাঙ্ক্ষিত স্বর্গসুখ আসবে নবকুমারের ভাগ্যে, যেদিন নবকুমারের সামনে বউ মন খুলবে। সদু আবার মুখ চালায়, তোদের এ বাড়িতে বিয়ে হওয়া ওর উচিত হয়নি, এই বলে দিলাম স্পষ্ট কথা। তুই রাগ করিস আর যাই করিস, এ বাড়ি ওর যোগ্যী নয়। মামির পয়সাই আছে, নজর বলতে আছে কিছু, আর বউয়ের ছোট নজর দেখার অভ্যেসই নেই। এই তো সেদিন মামি পাড়ার লোকের গয়না বাঁধা রেখে টাকা ধার নিয়ে সুদ নেয় শুনে যেন হিমাঙ্গ হয়ে গেল বউ। নবকুমার বিরক্ত স্বরে বলে, তা ওসব কথা বলতে যাবারই বা দরকার কি? বলতে আমি যাইনি রে বাপু, তোর বউয়ের কানে ধরে ওর সামনেই ঘোষগিন্নি একজোড়া বাজু বন্দুক নিয়ে দই দস্তুর করতে লাগলো। সে বলে টাকায় 1 পয়সা, মামি বলে টাকায় 1.5 পয়সা, এই আধ পয়সা নিয়ে ধস্তাধস্তি। শেষ অবধি কি হলো তার শোনা হলো না নবকুমারের। সহসা বাড়ির মধ্যে থেকে ভয়ঙ্কর একটা চিৎকার রোল ভেসে এলো। সর্বনাশ করেছে। সদুর নিষেধ বাণী ভুলে নবকুমার সর্বনাশ শব্দটাই আবারও ব্যবহার করল। নিশ্চয় হয়ে গেল একটা কিছু। সদু ততক্ষণে বাড়ির মধ্যে ঢুকে পড়েছে, আর নবকুমার সে চলৎশক্তি হারিয়ে দাঁড়িয়ে থাকে নিজেদেরই বাড়িখানার দিকে তাকিয়ে। তীক্ষ্ণ তীব্র সানুনাসিক এই স্বরটা কার? এ তো এলোকেশির। তবে হলোটা কি? কিন্তু যাই ঘটুক, সব কিছু ছাপিয়ে নবকুমারের প্রাণটা হাহাকারে ভরে উঠল এই ভেবে, এই অসাধারণ বউ নিয়ে ঘর করা হলো না নবকুমারের অদৃষ্টে। মা না হয় বউকে মরিপোড়ার ঘাটে পাঠাবে, নয় জন্মের শোধ বাপের বাড়ি বিদেয় করে দেবে। মার চিৎকার উত্তরোত্তর আকাশে উঠছে, আর দলে দলে পড়শিরা নবকুমারের বাড়ির দিকে দৌড়চ্ছে। নবকুমার যাত্রাগানের দর্শকের মতো পাথর হয়ে দাঁড়িয়ে দেখতে থাকে সেই দৃশ্য। ত্রিবেণীর ঘাটে এসেছিলেন রামকালী, রোগী দেখতে নয়, যোগে গঙ্গা স্নান করতে। একাই আস্ত একটা পারানি নৌকা ভাড়া করেছিলেন স্নানের জন্য। 5 জনের সঙ্গে ঠেলাঠেলি করে নৌকা বোঝাই হয়ে যেতে রামকালী ভালোবাসেন না, দরকার হলে একাই ভাড়া করেন। আগে অবশ্য এমন নৌকা ভ্রমণ সহজ হতো না, কারণ রামকালী যোগে স্নান করতে ত্রিবেণী যাচ্ছেন কি কাটোয়া যাচ্ছেন কি নবদ্বীপ যাচ্ছেন টের পেলে সত্যবতী একেবারে নাছোড় বান্দা হয়ে পেয়ে বসত। পায়ে পায়ে ঘুরে কাকুতি মিনতি করা মেয়েকে রামকালী এড়াতে পারতেন না, সঙ্গে নিতেন। অগত্যায় নেড়ু আর পুণ্যি
ওদের ফেলে রেখে শুধু নিজের মেয়েকে নিয়ে কোথাও যাবেন, এমন দৃষ্টিকটু কাজ রামকালীর পক্ষে সম্ভব নয়। ওরা যেত, রামকালীর জলে সাবধান করতেন, আর স্নানের শেষে ঠাকুর দেবতা দেখিয়ে নিয়ে ফিরতেন। ঘাট আর পথ, নৌকা আর মন্দির প্রাঙ্গণ মুখর হয়ে উঠত ছোট্ট একটা বাক্যবাগীশ মেয়ের বাক্যস্রোতে। আজকে শুধু জলের উপরে দাঁড় টানার ছপাত ছপাত শব্দ। উন্মুক্ত গঙ্গাবক্ষের দিকে তাকিয়ে ছোট একটা নিঃশ্বাস ফেললেন রামকালী। আকাশের পাখিটা খাঁচায় বন্দি হয়ে কেমন আছে কে জানে। পুণ্যিটারও বিয়ের ঠিক হয়ে আছে। গত কমাস অকাল ছিল বলে বিয়ে হয়নি, কিন্তু পুণ্যি অন্য ধরনের মেয়ে। নেহাত 70 প্রজা হিসেবে দস্যিচাল্লি করে বেরিয়েছে, নচেত একান্তই ঘর সংসারী মেয়ে। সে খাঁচার পাখি হয়েই জন্মেছে পুণ্যি, আর পুণ্যির মতন মেয়েরা। কিন্তু 70 মতন দ্বিতীয় আরেকটা মেয়ে আর দেখলেন কই রামকালী? যে মেয়ে প্রতি পদে প্রশ্ন তুলে জানতে চায় কি আর কেন। খোলা গঙ্গার দিকে তাকিয়ে আরেকবার মনে হলো রামকালীর কতদিন যোগে স্নান করিনি। মনে হচ্ছে যেন দীর্ঘকাল। আরেকটা নিঃশ্বাস পড়ল। মাঝিটা একবার কথা কয়ে উঠল, খুকি শ্বশুর ঘরে কর্তাবাবু? রামকালী বললেন হুম। আর বার দুই ছপাত ছপাত করে মাঝিটা ফের বলে উঠল, থাকবে এখন? সংক্ষেপে দেখি বলে আলোচনায় ইতির সুর টানলেন রামকালী। পুণ্যির বিয়ে আসছে, এই যে একটু আশার আলো দেখা যাচ্ছে। নইলে থাকবে ছাড়া আর কি? চিরকালই থাকবে সেখানে, আর সেটাই তো কাম্য। মোক্ষদার মতো অনবদ্য রূপ আর অশেষ তীক্ষ্ণতা নিয়ে আজীবন বাপের ঘরে বসে জ্বলতে থাকবে, এমন ভাগ্য কেউ মেয়ের জন্য প্রার্থনা করে না। ঘরে থাকা মেয়ে মানেই দুর্ভাগা মেয়ে। অথচ মাঝে মাঝে পালে পার্বণে কি ভাত পইতে বিয়ের কুটুম্বের মতন যে আশা, সে আশায় মায়ের প্রাণ ভরতে পারে, বাপের ভরে না। অতএব তাতে ইতি হয়ে আসছে। কিন্তু শুধু মেয়ে সন্তান কেন, পুত্র সন্তান হলেই বা কতটুকু তফাৎ। ছেলে ঘরে থাকে, ছেলের উপর জোর খাটে, এই পর্যন্ত। ছেলে বড় হয়ে গেলে আর কি তাকে দিয়ে মন ভরে? তাই হয়তো মানুষ জীবনের মধ্যে বারে বারে নতুন শিশুকে ডেকে আনে, জীবনকে সরস রাখতে, ভরাট রাখতে। আবার তাও পরের আশ্রয় খোঁজে টাকার সুদের মধ্যে। নিত্যানন্দপুর ঘাট থেকে ত্রিবেণী ঘাট সামান্য পথ। মাঝি নৌকা বাঁধল, আর ঘাটে নেমেই প্রথম যার সঙ্গে চোখাচোখি হলো রামকালীর, সে হচ্ছে রানার গোকুল দাস। দূর থেকে রামকালীকে নামতে দেখে ছুটে ছুটে আসছে সে। কাদার উপরই আভূমি এক প্রণাম করে কৃতার্থমন্য গোকুল সবিনয় হাস্যে বলে, আজ আমার কি ভাগ্যি কর্তাবাবু, কি ভাগ্যি। রামকালী মৃদু হেসে বলেন, সকালবেলা হঠাৎ ভাগ্যের এত জয় জয়কার যে গোকুল। গোকুল বলে, তা জোকার দেব না আজ্ঞে, এই আপনার সঙ্গে দেখা হয়ে গেল, নইলে তো যেতে হতো সেই নিত্যানন্দপুর। এই নিন পত্র আছে আপনার। পত্র? কলকাতা থেকে আসছে। অভাবনীয়। বিস্মিত হলেন রামকালী, কিন্তু বিস্ময় প্রকাশ করলেন না। খামে আটা চিঠিটা নিজের পরিত্যক্ত গাত্রবস্ত্রের উপর রেখে দিয়ে বললেন, আচ্ছা ঠিক আছে, ভালো তো সব? আপনাদের আশীর্বাদে আজ্ঞে, বলে ঈষৎ উসখুস করে গোকুল বলে ফেলে, কলকাতার চিঠি আজ্ঞে? তাই তো দেখছি, বলে রামকালী গামছা কাঁধে ফেলে জলে নামেন। প্রথম সূর্যের কাঁচা রোদ ঝলসে ওঠে কাঁচা সোনার রঙের দীর্ঘ দেহখানির উপরে। গোকুল হাঁ করে তাকিয়ে থাকে। থাকতে থাকতে মনে ভাবে, ইস, যেন আকাশের দেবতা, কি দিব্য অঙ্গ। পত্রের কথা মন থেকে সরিয়ে ফেলে যথাকৃত্য সব সেরে উত্তরীয়র কোণে পত্রখানা বেঁধে মন্দির দর্শনে অগ্রসর হলেন রামকালী। অগত্যাই গোকুল আরেকটা সাষ্টাঙ্গ প্রণাম সেরে বিদায় নিল। কলকাতা থেকে কার পত্র এলো সে কৌতূহল আর মিটল না তার। নৌকোয় বসে চিঠি খুললেন রামকালী, আর পড়ে স্তব্ধ হয়ে গেলেন। এই সকালের আলো তার সমস্ত উজ্জ্বলতা হারিয়ে যেন আসন্ন সন্ধ্যার মতো মলিন হয়ে গেল। সদ্য গঙ্গা স্নানে নির্মল রামকালী যেন একটা অপবিত্র দ্রব্যের সংস্পর্শে এসে নিজেকে অশুচি বোধ করলেন। চিঠি কোনো পরিচিতের নয়, অজ্ঞাত ব্যক্তির। তাছাড়া নিচে কোনো নাম দস্তখত নেই। বেনামি এই চিঠিতে শুধু সম্বোধনের বাগাড়ম্বর অনেক। কিন্তু সেটাই তো কথা নয়, চিঠির বক্তব্য একই ভয়ঙ্কর। বারবার পড়ার পর আরও একবার চিঠিখানা সামনে মেলে ধরলেন রামকালী। হস্তাক্ষর সুছাদের, লাইনগুলি পরিপাটি, বানান বিশুদ্ধ। কোন লিখিত পড়িত লোকের দ্বারা লেখা সে বিষয়ে সন্দেহ নেই। উপরে শ্রী শ্রী বাগদেবী শরণং দিয়ে শুরু।
মহামহিমার্ণব শ্রীযুক্ত রামকালী চট্টোপাধ্যায় বরাবরেষু যথাযোগ্য সম্মান পুরস্সর নিবেদনমেতৎ অত্রপত্রে এই জ্ঞাত করাই যে মহাশয়ের কন্যার অতীব বিপদ। তিনি তাহার শ্বশ্রুগৃহে যার পর্ণায় লাঞ্ছিতা, উৎপীড়িতা ও অপমানিতা রূপে কালযাপন করিতেছেন। বলিতে মন শিহরিত ও কলেবর কম্পান্বিত হইলেও জ্ঞাতার্থে লিখিতেছি, আপনার কন্যা তাহার পূজনীয়া শ্বশ্রুমাতা কর্তৃক প্রহারিতাও হইতেছেন। সেই অবলা বালিকাকে রক্ষা করে নিষ্ঠুর পাষাণপুরীতে এমন কেহই নাই। আপনার জামাতা ধর্মপত্নীর এবং বিধ নির্যাতনে অবিরত অশ্রু বিসর্জন সার করিয়াছেন। গুরুজনদিগের উপর তাহার কি আর বলিবার সাধ্য আছে? এবং প্রকার অবস্থায় মহাশয় যদি সত্তর কন্যাকে নিজ গৃহে লইয়া যান তবেই মঙ্গল, নচেত কি যে হইতে পারে চিন্তা করিতেও মস্তক ঘূর্ণিত হইতেছে। মনুষ্য জনচিত কর্তব্যবোধে ইহা আপনার গোচরে আনিলাম। নিজ গুণে ধৃষ্টতা মার্জনা করিয়া কৃতার্থ করিবেন। ইতি। না, নাম স্বাক্ষর নেই। পত্রলেখকের বাচালতা বা বাগাড়ম্বরে কৌতুক বোধ করবেন এমন মানসিক অবস্থা থাকে না রামকালীর। চিঠিটা আস্তে আস্তে মুড়ে মেরজাইয়ের পকেটে রেখে দিয়ে এই রৌদ্রকরোজ্জ্বল পৃথিবীর দিকে তাকিয়ে থাকেন তিনি। এত আলো পৃথিবীতে, তবু পৃথিবীর মানুষগুলো এত অন্ধকারে কেন? কিন্তু কেই পত্রলেখক? সত্য শ্বশুরবাড়ির কোনো শত্রু এভাবে মিথ্যা অপবাদ দিয়ে পত্র লিখে তাদের অনিষ্ট সাধন করতে চায়? কিন্তু তাহলে চিঠিতে কলকাতার ছাপ কেন? কলকাতা থেকে চিঠি আসে কি করে? ভেবে ভেবে অবশ্য একটা সিদ্ধান্তে পৌঁছলেন রামকালী। পত্রলেখকের অবশ্যই কলকাতায় যাতায়াত আছে এবং নিজেকে গোপন রাখতে কলকাতার অবস্থানকালে পত্র প্রেরণ করেছে। তবু একটা সমস্যা থেকেই যায়। পত্রের মধ্যস্থিত ওই বিভৎস সংবাদটা সত্যি না শত্রুপক্ষের মিথ্যা রটনা? রামকালীকে একেবারে নিজে গিয়েই তদন্ত করবেন না লোক পাঠাবেন? বাইরের লোক গিয়ে কি ভিতরকার প্রকৃত তথ্য আবিষ্কার করতে পারবে? যদি কোনো স্ত্রীলোককে পাঠানো যায়, যারা 12 মাস রামকালীর সংসারে খেটে খায়, চিড়ে কোটানি, মুড়ি ভাজনি ইত্যাদি, তাদেরই কারো একজনকে একটা সঙ্গী ও রাহা খরচ দিলে খবর এনে দিতে পারে। পল্লীগ্রামে সচরাচর এরাই এসব কাজ করে। কিন্তু রামকালীর ওদের কথা ভেবে চিত্ত বিমুখ হলো। কোনো খবর ওরা জানা মানেই 7খানা গ্রামের লোকের জানা। ঈশ্বর জানেন কি খবর আনবে, আর সেই নিয়ে সারা গ্রামে আলোচনা চলবে। মনে হলো সত্য যদি নিজে চিঠি লিখত। চিঠি লিখবার মতো বিদ্যে সত্য অর্জন করেছে, কিন্তু করে আর লাভ কি? পিত্রালয়ে নিজের খবর জানিয়ে চিঠি দেবে এমন সাধ্য বা সাহস তো হবে না। তবে আর মেয়েদের লেখাপড়া শিখে লাভ কি? বুকের মধ্যেটা কেমন মোচড় দিয়ে উঠল স্থিতপ্রজ্ঞ রামকালী কবরেজের। চোখের সামনে ভেসে উঠল সত্যর সেই দৃপ্ত মুখচ্ছবি। সেই সত্য পড়ে মার খাচ্ছে, এ যে বিশ্বাস করা একেবারে অসম্ভব। না না, এ চিঠি মিথ্যা, শত্রুপক্ষের কাজ। নইলে কেনই বা, ভাবলেন রামকালী, সত্যের উপর নির্যাতন চালাবে? কেনই বা? অকারণ এত হিংস্র কখনো হতে পারে মানুষ? তাছাড়া শুধু তো শাশুড়ি নয়, তার শ্বশুর রয়েছেন। হাজার হোক একটা ভদ্র ব্যক্তি, তার জ্ঞাতসারে এরকমটা হওয়া কখনোই সম্ভব নয়। আর বাড়ির লোকেরও অজ্ঞাতসারে যদি কোনো পীড়ন চলে, পাড়ার লোকে টের পাবে কি করে? আবার ভাবলেন রামকালী, সত্যবতী তাদের একমাত্র পুত্রবধূ। বিনা প্রতিবাদে রামকালী তাকে শ্বশুরঘর করতে পাঠিয়ে দিয়েছেন। তার সঙ্গে ঘরবসত হিসেবে প্রচুর সামগ্রী পাঠিয়েছেন, যাতে অন্তত শাশুড়ির মন ভোলে। তবু তারা সত্যকে নির্যাতন করবে? তাই কখনো সম্ভব? বললে দোষ, ভাবতে বাধা নেই। মেয়ের বিয়ের সময় ঘটক আনিত নানা পাত্রের মধ্যে এই পাত্রটিকেই পছন্দ করেছিলেন রামকালী, কেবলমাত্র তাদের পরিবারের লোকসংখ্যা কম বলে। সেই শৈশব থেকেই লক্ষ্য করেছেন তার মেয়ে জেদি, তেজি, অনমনীয়। বৃহৎ গোষ্ঠীর অনেকের মন জুগিয়ে চলা হয়তো তার পক্ষে সহজ হবে না, সে বোধ রামকালীর ছিল। তাই ভেবেছিলেন এখানেই ভালো। বাপের একমাত্র ছেলে, দোষ কি? সত্য তো তার বাপের একমাত্র মেয়ে।
ঘর জামাইয়ের স্বাদ একেবারেই ছিল না রামকালীর। শুধু এইটুকু মনে মনে ভেবেছিলেন, ছেলেটা যেন নেহাত রাঙামূলো না হয়, লেখাপড়ায় একটু ধার যেন ধারে। তা সে স্বাদটুকু মিটেছিল রামকালীর। মিটছিল, জামাই তখনও ছাত্রবৃত্তি পাস, টোলে সংস্কৃত শিখছে। তারপর লোক পরম্পরায় শুনেছিলেন জামাই নাকি ইংরেজি ভাষা শিখতে উদ্যোগী হয়েছে। শুনে সন্তুষ্ট হয়েছিলেন রামকালী। নিজের সামনে উপস্থিত না হলেও জামাইয়ের খবর তিনি লোক মারফত নিতেন এবং এটুকু জেনে নিশ্চিন্ত ছিলেন ছেলেটা কুসঙ্গে মেশে না, বদখেয়ালের দিকে যায় না। সবই তো একরকম ছিল, হঠাৎ একই বিনা মেঘে বজ্রাঘাত। অবশেষে আবার ভাবলেন এ শত্রুপক্ষের কাজ। কিন্তু মনের মধ্যে যে আলোড়ন উঠেছিল সেটাকে একেবারে চেপে ফেলে নিশ্চিন্ত হয়ে থাকতে পারলেন না রামকালী। স্থির করলেন তিনি একবার নিজেই যাবেন বেয়াই বাড়ি। মান খাটো হবে? তা যেদিন জামাইয়ের হাঁটু ধরে কন্যা সম্প্রদান করেছেন সেদিনই তো মান গেছে। সেকালের মতো তো রামকালী মেয়েকে স্বয়ংবরা করতে পারেননি। তাছাড়া একেবারে অকারণ জামাই বাড়ি যাওয়ার অগৌরবটা পোহাতে হবে না। পুণ্যের বিয়েকে উপলক্ষ করে মেয়ে নিয়ে আসতে চাইবেন, সেই সঙ্গে জামাই বেহাইকেও নিমন্ত্রণ করে আসা হবে। রামকালী নিজে গিয়ে নিমন্ত্রণ করছেন, এর চেয়ে সৌজন্য আর কি হতে পারে? ত্রিবেণী থেকে ফিরে রামকালী দিনতারিণীর কাছে সংকল্প ঘোষণা করলেন, মনে করছে একবার বারুইপুর যাব। বারুইপুর? সত্য শ্বশুর বাড়ি? দিনতারিণী চমকে উঠে বললেন, কেন হঠাৎ? সত্যর কোনো রোগব্যামো হয়নি তো? কি আশ্চর্য, রোগব্যামো হবে কেন? রামকালী শান্তভাবে বললেন, ভাবছি পুণ্যিটার বিয়ে হয়ে যাবে, তারপর দুজনে কবে দেখা সাক্ষাৎ হয় না হয়, গলাগলি বন্ধু দুটোতে বিয়ের আগে কিছুদিন একসঙ্গে থাক। দিনতারিণী ছেলের মুখের দিকে তাকিয়ে থাকেন। এত সহজ ভাষা, এত সহজ কথা রামকালীর মুখে! ছেলেকে তো তিনি পাথরের ঠাকুর আখ্যা দেন। সহজ কথা, তবু রামকালীর মুখ থেকে উচ্চারিত হয় বলেই কেউ সহজভাবে নিতে পারে না। মোক্ষদা খড়খড়িয়ে বলেন, এ আর অমনি নয়। লিখি পড়ি উলি বিদ্যাপতি মেয়ে নিঘাত লুকিয়ে বাপকে চিঠি লিখেছে, বাবা আমায় নিয়ে যাও, আর ঘোমটা দিয়ে থাকতে পারছি না। শিবজয়া আনতমুখী ভুবনেশ্বরীর দিকে কটাক্ষপাত করে কাতর কাতর মুখে বলেন, আমার কিন্তু তা মনে নিচ্ছে না ছোট ঠাকুরজি, মনে হচ্ছে কোনো কুখবর আছে, রামকালী চাপছেন। বলা বাহুল্য, এরপর আর ভুবনেশ্বরীর ডুকরে কেঁদে ওঠা ছাড়া গতি থাকে না। ভুবনেশ্বরীর একমাত্র অন্তরের সুহৃদ অসমবয়সী এবং অসম সম্পর্ক হলেও ভাসুরপ বউ সারদা। কিন্তু এমনি কপালে দুর্দৈব ভুবনেশ্বরীর যে সারদা আজ 4 মাস কাল বাপের বাড়ি। দ্বিতীয় সন্তানের আবির্ভাব ঘোষণাতেই তার এই পিতৃগৃহে স্থিতি। না, সেই এক অন্ধকার রাত্রে রাসুর সঙ্গে কলহ করে ডোবার জলে ডুবে মরেনি সারদা। শুধু অন্য ঘরে ননদদের কাছে গিয়ে শুয়েছিল। সে শুধু একটাই রাত, রাতের পর রাত পারবে কেন? শ্বশুরবাড়ির বউয়ের রাতটুকুই তো মরুভূমিতে সরোবর, মৃত্যুপুরীর মধ্যে জীবন। যত বড় দুর্জন মানই হোক, সে মান খাটো না করে উপায় থাকে না তাদের। সকলেরই তাই। রাত্রে ভুবনেশ্বরীরও কান্নার বেগ অসম্বরণীয় হয়ে ওঠে। রামকালী অপর চৌকি থেকেও সেটা টের পান। কিছুক্ষণ ঘুমের ভান করে চুপচাপ থাকলেও শেষ পর্যন্ত আর চুপ করে থাকা সম্ভব হয় না। মৃদুস্বরে বলেন, অকারণ কাঁদছ কেন? বলা বাহুল্য, এ প্রশ্নে যা হয় তাই হলো। কান্নার আবেগ আরও প্রবল হলো। রামকালী বলেন, ছেলে মানুষই করো না, এসো কাছে এসো, কান্নার কারণটা শুনি। ভুবনেশ্বরী চোখ মুছতে মুছতে উঠেই এলো। এসে স্বামীর বিছানার এক প্রান্তে বসে চোখে আঁচল ঘষতে লাগলো। রামকালী ক্ষুব্ধ স্বরে বললেন, তুমিও যদি এইসব গিন্নিদের মতো হও তাহলে তো নাচার। অপরাধের মধ্যে বলেছি পুণ্যের বিয়ে উপলক্ষে সত্যকে কিছুদিন আগেই আনবো। নিজে গেলে আর ওরা অমত করতে পারবে না। কিন্তু এই সহজ কথাটা না বুঝে সবাই মিলে এমন কাণ্ড করছো যে মনে হচ্ছে বুঝি কি একটা অমঙ্গলই ঘটে গেছে। আশ্চর্য! তা কিছু নয়, ভুবনেশ্বরী কষ্টে বলে, মেয়েটার জন্যে প্রাণটা উতলা হচ্ছে। তাই হচ্ছে ঠিকই, হওয়াটা স্বাভাবিক। রামকালী স্নেহ গম্ভীর স্বরে বলেন, তোমার একমাত্র সন্তান, কিন্তু কান্নাকাটি করলেই তো আর কিছু সুরাহা হয় না। মায়ের প্রাণ উতলা হয়, বাপের প্রাণই কি একেবারে কিছু হয় না? আর একটু ক্ষুব্ধ হাসি হাসলেন রামকালী। ভুবনেশ্বরীর পক্ষে একথার জবাব দেওয়া সম্ভব নয়। অপ্রতিভ হয়ে বসে থাকে বেচারা। একটু পরে রামকালী বলেন, যাও ভগবানের নাম স্মরণ করে শুয়ে পড়োগে, দেখি যদি নিয়ে আসতে পারি।
ভুবনেশ্বরী সহসা আবার কেঁদে ভেঙে পড়ে বলে, আমার মন বলছে ওরা পাঠাবে না। রামকালী আর কিছু বলেন না, দুর্গা দুর্গা বলে পাশ ফিরে শুয়ে পড়েন। ভুবনেশ্বরী অনেকক্ষণ কেঁদে অবশেষে এসে শোয়ে। পরদিন মেয়ের বাড়ি যাত্রার আয়োজন করেন রামকালী। ইংরেজি পড়া আপাতত বন্ধ আছে, কারণ ভবতোষ মাস্টার গ্রামে নেই। ছাত্রদের জন্য সেকেন্ড বুক সংগ্রহ করতে কলকাতায় গেছে। নবকুমারের তাই এখন অনেক অবসর। কিন্তু হায়, অবসরকে কুসুমমণ্ডিত করে তুলবে এ ভাগ্য নবকুমারের কই। বাড়িতে যে দুদণ্ড বিশ্রাম সুখ উপভোগ করবে, খাবে, মাখবে, থাকবে, তারও জো নেই। সেখানে জাগন্ত অবস্থায় যতক্ষণ থাকে ততক্ষণই হৃৎকম্প হতে থাকে তার। কিন্তু ঘুমন্তই বা থাকে কতক্ষণ? রাত্রে এখন আর সেই মহিষ বিনিন্দিত ঘুম নেই নবকুমারের। বিছানায় শুয়ে ঘুম আসে না। উঠে বসে, পায়চারি করে, জল খায়, আবার শোয়ে। এইভাবে অনেকটা সময় কাটে। দিনের বেলা কর্মহীনের কর্ম, নিষ্কর্মার গতি, পুকুরে ছিপ ফেলা। শুধু নিতাই আর সে দুজনে সারা দুপুর সেই কাজটা করে। আজও করছিল। ফাতনা থেকে চোখ তুলতে হঠাৎ চোখে পড়ল নিতাইয়ের। বলল, অমন বাহারে পালকি চড়ে কে আসছে বল দেখি। নবকুমার তাকিয়ে বলল, তাই তো, দিব্যি পালকিখানা। তবে আসছে না কে, বোধ হয় গাঁ পার হচ্ছে বলল, কিন্তু দুজনের একজনও চোখ ফেরাতে পারল না। আর কম্পিত চিত্তে ভীত পুলকে দেখল পালকি তাদের দিকেই আসছে। নবকুমার বলল, ছিপ ফেলে রেখে চোচা, দৌড় দিয়ে আয়। নিতাই সবিস্ময়ে বলে, কেন পালাবো কেন? আমার মন বলছে পালকি নিত্যানন্দপুরের। হ্যাঁ, চিনিস বুঝি? চিনব কেন? অনুমান। মেয়ে নিতে পাঠিয়েছে নির্যশ। নিতাই, আমি পালাই। নিতাই ওর খোঁচার খুঁট চেপে ধরে বলে, পালাবি মানে? হেস্তনেস্ত দেখবি না? আর একটু তর্কাতর্কি হয় দুই বন্ধুতে, এবং সত্যি বলতে নবকুমার যতই পালাবার চিন্তা করুক নড়তেও পারে না। টিকটিকির শিকারী দৃষ্টির সম্মোহনী শক্তিতে আকর্ষিত কীটের মতো নির্জীব হয়ে বসে থাকে। পালকি এই দিকেই আসছে। আরোহীর নির্দেশে বেহারারা এখানেই নামায় এবং আরোহী না নেমেই হাতছানি দিয়ে ডাকেন ওদের। ঘাটের ধার থেকে দুজনেই উঠে আসে, মোচার খুঁটটা টেনে গায়ে দিতে দিতে। তোমরা এ গ্রামের? ভরাট গম্ভীর এই কণ্ঠস্বরে বুক কেঁপে ওঠে দুজনেরই। এবং যদিও নবকুমার শ্বশুরকে চেনে না, বিয়ের সময় তাকিয়ে দেখেও নি, দুবার ষষ্ঠীবাটায় নেমন্তন্ন করেছিল, অসুখের ছুতো করে যায়নি, ভয়েই যায়নি, তবু তার মন বলতে থাকে, এ সেই, এ সেই। হ্যাঁ, রামকালী। তিনি ওদের ঘাড় নাড়া উত্তরের পর আবার বলেন, এ গ্রামের ছেলে না ভাগ্নেও? নিতাই এগিয়ে এসে বলে, আগে আমি ভাগ্নেও। শ্রীযুক্ত কৃষ্ণধন দত্ত আমার মাতুল। আমার নাম নিতাইচন্দ্র ঘোষ। আর এই বাণুজ্যে বাড়ির ছেলে নবকুমার বাণুজ্যে আমার বন্ধু। নবকুমার বাণুজ্যে? রামকালীর দুই চোখে একটা বিদ্যুতের আভা খেলে যায়। নিশ্চিন্ত হন, অনুমান ঠিক। আরেকবার ভালো করে আপাদমস্তক দেখে নেন ছেলেটার। দেখে নেন ওর মেয়েলি মেয়েলি দুধে আলতা গোলা রং, আলতা গোলা ঠোঁট, আর রোদে ঝলসানো টুকটুকে লাল রঙা মুখ। তারপর নেমে আসেন পালকি থেকে। গম্ভীরতর স্বরে বলেন, আমি রামকালী চাটুর্যে। বসে পড়বার একটা সুযোগ পেয়েই বোধহয় বেঁচে যায় ছেলে দুটো। তাড়াতাড়ি বসে পড়েই রামকালীর চরণ বন্দনা করে। থাক থাক বলে উভয়ের মাথাতেই একটু হাতের স্পর্শ দিয়ে রামকালী একবার নিতাইয়ের দিকে দৃষ্টিক্ষেপ করে নবকুমারকে উদ্দেশ্য করে বলেন, এ যখন তোমার বন্ধু, তখন এর সামনে কথা বলতে বাধা নেই? জিজ্ঞেস করছি, এইভাবে মাছ ধরে দিন কাটাও নাকি? নবকুমারের থুতনি বুকে ঠাকে। কিন্তু কায়স্থ বংশধর নিতাই ওর থেকে অনেক চটপটে চৌকস আর নির্ভীকও বটে। সে তাড়াতাড়ি বলে, না আজ্ঞে, অন্যদিন দুপুরবেলা আমরা মাস্টারের বাড়ি পড়তে যাই। আজ তিনি কি পড়তে যাও? নবকুমার পিছন থেকে প্রবল চিমটি কেটে বন্ধুকে নিষেধ করে যাতে ইংরেজি পড়াটার কথা না বলে ফেলে। বলা যায় না, ম্লেচ্ছ ভাবা অধ্যয়নের সংবাদে খেপে ওঠেন কিনা এই ভয়ঙ্কর লোকটা। ভয়ঙ্কর? অন্তত নবকুমারের তাই লাগছে। কিন্তু নিতাই নিষেধের মান্য রাখে না, বরং একটু বিনয় আচ্ছাদিত গর্বিত ভঙ্গিতেই বলে, আগে ইংরেজি। ইংরেজি? তা বেশ। কতদূর পড়েছ? ফার্স্ট বুক, সেকেন্ড বুক সারা হয়ে গেছে আজ্ঞে। এখন? ভালো, শুনে সুখী হলাম। তা আজ পড়তে যাও নিজে? প্রশ্নটা নবকুমারকে, তবু উত্তরটা দেয় নিতাই। মাস্টারমশাই বই আনতে কলকাতায় গেছেন। কলকাতায়? ও যাক বাবাজি, তোমার সঙ্গে একটা কথা আছে। জানতে চাইছি, গ্রামে তোমাদের কোনো শত্রু আছে? শত্রু? নবকুমার বিহ্বলভাবে তাকিয়ে থাকে।
কোনো শত্রু? এলোকেশের মতে তো গ্রামশুদ্ধ সকলেই তাদের শত্রু। হ্যাঁ, শত্রু মানে যে তোমাদের অনিষ্টকামী, মিথ্যে অপবাদ রটিয়ে তোমাদের ক্ষতি করতে চায়, এমন কোনো লোক আছে মনে হয়? নবকুমার আস্তে আস্তে নেতিবাচক মাথা নাড়ে, কিন্তু ততক্ষণে নিতাই অন্য উত্তর দিয়ে বসেছে। আজ্ঞে, গায়ে তো সবাই সবাইয়ের শত্রু। ওই উপরেই দেখুন হাসি, আর নবুর মার মেজাজের জন্যে তো থাকো কথা। মৃদু ধমক দিয়ে ওঠেন রামকালী। মেঘমন্দ্র স্বরে বলেন, গ্রামের সকলের হাতের লেখা চেনো? বলতে পারো এ লেখা কার? মির্জায়ের পকেট থেকে চিঠিখানা বার করে সামান্য একটু মেলে ধরেন রামকালী। কিন্তু মেলে ধরবার দরকারই বা কি? ওরা তো জানে এ লেখা কার, ভবতোষ মাস্টারের। আর লেখার প্রেরণা নিতাই নিজে। মাস্টারের কাছে হতভাগ্য নবকুমারের ধর্মপত্নীর যন্ত্রণাময় জীবনের কাহিনী দিব্য বিশদ করেই বলেছিল সে, এবং সহসা ভবতোষ মাস্টার ঘোষণা করেছিলেন, আচ্ছা, আমি এর প্রতিকার সাধনে যত্নবান হব। সাহেবদের দেশে কদাপি কেউ স্ত্রী জাতির প্রতি নির্যাতন সহ্য করে না। কি চিনতে পারলে বলে মনে হয়? দুজনেই প্রবল বেগে মাথা নাড়ে। বলা বাহুল্য নেতিবাচক। হ্যাঁ বলে কে সিংহের মুখবিবরে মাথা গলাতে যাবে? ঠিক আছে, আমি তোমাদের ওখানেই যাচ্ছি। তোমার বাবা বাড়ি আছেন? অবশ্যই আছেন। অস্ফুট এই শব্দটি এতক্ষণে রামকালীকে নিশ্চিন্ত করে। তার জামাতা বাবা জীববা নয়। পালকি বেহারাদের ডেকে জনান থেকে কি যেন নির্দেশ দিয়ে রামকালী বলেন, চলো, এটুকু তোমাদের সঙ্গে হেঁটেই যাই। আমি আগে একটু দৌড়ে গিয়ে খবরটা দিয়ে আসি। বলেই বন্ধু নিতাই বিশ্বাসঘাতকের মতো নবকুমারকে অথই জলে ফেলে রেখে দৌড় মারে। রামকালী কয়েক পা অগ্রসর হয়ে সহসা স্বভাব বহির্ভূত স্বরে একটা প্রশ্ন করে বসেন, আমার মেয়ে কি তোমাদের গৃহে কোনো উৎপাত ঘটাচ্ছে? হ্যাঁ আজ্ঞে। সে কি? তোতলা হয়ে ওঠে নবকুমার। না, তাই প্রশ্ন করছি, সে বালিকা মাত্র, অবুঝ হওয়া অসম্ভব নয়। হ্যাঁ আজ্ঞে। না না, কালঘাম ছুটে যায় নবকুমারের। সে গায়ের একমাত্র আচ্ছাদন কোচার খোঁটাটুকু টেনে কপালের ঘাম মুছতে থাকে। রামকালী মৃদুহাস্যে বলেন, অধীর হবার কিছু নেই, আমি কৌতূহল পরবশ হয়ে প্রশ্ন করেছিলাম মাত্র। যাক, আমি যার জন্য এসেছি তোমাকে জানাই। আর তুমি আমার জামাতা, বাড়ির একটি শুভ কাজ আসন্ন, সে কারণ আমার কন্যাকে আমি নিয়ে যেতে মনস্থ করেছি। বিবাহের সময় অবশ্য যথারীতি নিমন্ত্রণ আসবে, তুমি এবং তোমার পিতা যাবে। তোমাকে কয়েকদিন থাকবার জন্য মেয়েরা অনুরোধ করতে পারেন, সে সম্পর্কে আমি তোমার মাতা পিতাকে জানিয়ে যাব। থাকবার জন্য প্রস্তুত থেকো। এসবের আর কি উত্তর দেবে নবকুমার? ভয়ে আর আনন্দে, আশায় আর উৎকণ্ঠায় তার তো মুহুর্মুহু শ্বেতকম্প পুলক দেখা দিচ্ছে। বাড়ির দরজার কাছাকাছি আসতেই নবকুমার সহসা কাতর কণ্ঠে বলে ওঠে, আমি যাই। কি আশ্চর্য, যাবে কেন? হ্যাঁ আমি যাই, নিতাই আছে বলে এদিক ওদিক তাকিয়ে শ্বশুরের পায়ের কাছে মাটিতে একটা খাবল দিয়ে ছুট মারে নবকুমার। রামকালী সেদিকে চেয়ে একটা নিঃশ্বাস ফেলেন। লেখাপড়া শিখছে, কিন্তু মানুষ হচ্ছে কি? ঠিক এই সময় নিতাই নবকুমারদের বাড়ি থেকে বেরিয়ে আসে, আর নীলাম্বর বাণুজ্যে দরজার কাছে দাঁড়িয়ে একটি সুনিপুণ হাস্য সহযোগে বলেন, বেয়াই মশাই যে, কি মনে করে? বেলা না পড়তেই আবার রামকালীর পালকি ফিরতি মুখ ধরেছে, একা রামকালীকে নিয়েই। এখন পালকির খোলা দরজা দিয়ে পড়ন্ত সূর্যের স্বর্ণাভা উঁকি মারছে। শেষ ফাল্গুনের উড়ু উড়ু বাতাস যেন দুষ্টু শিশুর মতো মাঝে মাঝে ঝুপ করে ঢুকে পড়ে একটা টু দিয়ে যাচ্ছে। আকাশে বাতাসে গাছে পাতায় সর্বত্র একটা আলো ঝলসানো আনন্দের আবেশ। কিন্তু প্রকৃতির এই মধুর রূপে মন দেবার মতন মন এখন নেই রামকালীর। কি এক দুরন্ত ক্ষোভে মনটা যেন হাহাকার করছে। মনে হচ্ছে কোথায় যেন মস্ত একটা হার হয়ে গেছে তার। ভদ্রতা বোধের নীলাম্বর বাণুজ্যের কাছে কি পরাজয় ঘটেছে রামকালীর? মেয়েকে নিয়ে আসতে পারেননি, এই ক্ষোভেই মন এখন অস্থির। কিন্তু প্রকৃত ঘটনা তো তা নয়। নীলাম্বর তো ভদ্রতার চূড়ান্ত দেখিয়েছেন। মেয়ে নিতে এসেছেন এ প্রস্তাব তোলা মাত্রই নীলাম্বর অমায়িক হাস্যে বলেছেন, বিলক্ষণ, এ তো অতি উত্তম কথা। আপনার কন্যা আপনি নিয়ে যাবেন, যতদিন ইচ্ছে রাখবেন, এতে আমার কি বলবার আছে? ওরে কে আছিস, পঞ্জিকাটা একবার নিয়ে আয় তো। রামকালী বলেছিলেন, পঞ্জিকা আমি দেখেই এসেছি, আগামীকাল সর্বশুদ্ধা ত্রয়োদশী, 12 ভালো, কালই নিয়ে যাব। রাত্রিবাস না করে উপায় থাকছে না, কাজেই গ্রামে কোনো ব্রাহ্মণ বাড়িতে শয়নের একটু ব্যবস্থা করে দিন।
কিন্তু অনুগ্রহ করে কোনো আহারাদির আয়োজন করতে যাবেন না, বেহারাদের জলপানের ব্যবস্থা ওদের সঙ্গেই আছে। নীলাম্বর মেয়েদের ভঙ্গিতে গালে হাত দিয়ে বলে উঠেছিলেন, বলেন কি বেআই মশাই, আমার এত বড় বাড়ি, এত বড় ঘরদালান থাকতে আপনি অন্যত্র। রামকালী গম্ভীর হাস্যে থামিয়ে দিয়েছিলেন, বেআই মশাই কি হিন্দু বাঙালির লোকাচার বিস্তৃত হচ্ছেন? জামাতা গৃহে রাত্রিবাস কি লোকাচার সম্মত? নীলাম্বর হাসির সঙ্গে একটা হ্যাঁ হ্যাঁ শব্দ করে বলেছিলেন, তা অবশ্য, তা অবশ্য, কিন্তু আপনার কন্যার সন্তান জন্মের পর তো আর এই জেদ রাখতে পারবেন না। রামকালী আরও গম্ভীর হয়ে বলেছিলেন, সন্তান নয়, পুত্র সন্তান, কিন্তু সুদূর ভবিষ্যতের আলোচনায় বৃথা সময় অপচয়ের দরকার কি? এখন কন্যার সঙ্গে একবার সাক্ষাতের ব্যবস্থা করুন। বিলক্ষণ, এর আবার ব্যবস্থা কি? ওরে শুধু তোদের বউকে একবার মাঝের ঘরে নিয়ে আয়, বেহাই মশাই একবার দেখবেন। তবে নীলাম্বরের ব্যবহারে খুঁত কোথায়? এর চাইতে ভদ্র ব্যবহার আর কি আশা করা যায়? কত বাড়িতে তো বউয়ের বাপ ভাই এলে বাইরে থেকে জলপান খাইয়ে বিদায় দেওয়া হয়, মেয়ের সঙ্গে দেখা করতে দেওয়া হয় না। তাছাড়া অনেক বাড়িতে বহু সাধ্য সাধনায় যদি বা মেয়ের দর্শন মেলে, সঙ্গে একজন পাহারা থাকে, সে জায়গায় কিনা চাওয়া মাত্রই পাওয়া। রামকালীর তো কৃতার্থ হয়ে যাওয়া উচিত। কিন্তু আশ্চর্য মানুষের মন, রামকালীর মনে হলো নীলাম্বরের ওই সদু না কাকে ডেকে হুকুম দেওয়া, ওটা যেন তাচ্ছিল্য প্রকাশের একটা চরম অভিব্যক্তি। ওই সুরটার মধ্যে এই কথাগুলোই ঠিক খাপ খেত। ওরে কে আছিস, এক মুঠো ভিক্ষে দিয়ে যেত, ভিখিরিটা চেঁচাচ্ছে। নিজেকে গ্লানিমুক্ত আর সমস্ত পরিবেশটা অসুচি মনে হলো রামকালীর। কিন্তু উপায় কি? জামাইয়ের বন্ধু সেই ছেলেটা উঠোনে দরজা ধরে দাঁড়িয়ে রয়েছে, দেখা যাচ্ছে। নিজে সে গেল কোন দিকে? এদিক ওদিক তাকালেন, হদিশ পেলেন না। শুধু কে, ছেলে না মেয়ে? কর্তার তো শুনেছি মেয়ে নেই। এক ঝাঁক ভাবনার মাঝখানে হঠাৎ বোধ করি সেই মাঝের ঘরের দরজার শিকলটা নড়ে উঠল। নীলাম্বর কোমরের কষি গুছতে গুছতে উঠলেন, ভেতরে ঢুকে কি বললেন, কি করলেন ঈশ্বর জানেন। তারপর বেরিয়ে এসে হাঁক দিলেন, আসুন বেআই মশাই। রামকালী ভিতরে ঢুকলেন, দেখলেন একটা অন্ধকার অন্ধকার ঘরের মধ্যে একটা চৌকির ধারে এক গলা ঘোমটা ঢাকা একটি বালিকা মূর্তি। পরনের শাড়িখানা জমকালো, বোধ করি পিতৃসন্নিধানে আসার উপলক্ষে তাকে খানিকটা সাজিয়ে ফেলা হয়েছে। ঘরের বাইরে একটি কম বয়সী মেয়ে দাঁড়িয়ে, মাথায় ঘোমটা কম। রামকালী এসে ঢুকতেই মেয়েটি তাড়াতাড়ি তার পায়ের ধুলো নিয়ে খাটো গলায় বলল, ওই যে কথাবার্তা কন। তারপরে আরও খাটো গলায় হঠাৎ মেয়ে নিয়ে যাবেন বলেই টুক করে পাশের একটা দরজা দিয়ে কোথায় ঢুকে গেল। কিন্তু ওর এই অস্ফুট কথাটা পরিপাক করবার আগেই আর একটা চাপা অথচ তীব্র কথা কানে এলো তার। বউকে একলা রেখে চলে এলি যে বড়? বাহ, আমি আবার সঙের পুতুলের মতন কি দাঁড়িয়ে থাকবো? লজ্জা করে না? উত্তরের এই কথাটুকুও কানে এলো। তারপর আবার সেই তীব্র স্বর, ওরে আমার লজ্জাবলী লজ্জাবতী, একলা হয়ে এখন বাপের কাছে সাতখানা করে লাগাক। এর উত্তর আর কানে এলো না রামকালীর। কিন্তু ইতিপূর্বের তিক্ত মন কি একরকম বিকল হয়ে বিস্বাদ হয়ে গেল। কন্যা সন্দর্শনের প্রথম আনন্দটাই শিথিল হয়ে গেল। সেই অবকাশে গুণ্ঠনবতী সত্য নিতান্ত নীরবে বাপকে একটি প্রণাম করল। প্রণাম করে যথারীতি পায়ের ধুলো মাথায় বুলোতেও ভুলে গেল না। কিন্তু রামকালী সহসা এমন বিচলিত হলেন কেন? সত্যর এই আচরণে বুকের ভিতরটা হাহাকার করে উঠল তার কেন? যে হাহাকার এখনো থামাতে পারছেন না এই স্থিতপ্রজ্ঞ মানুষটাও। রামকালী কি আশা করেছিলেন তার সেই সত্য অবিকল তেমনি আছে? বাপকে দেখেই ছুটে এসে ঢিপ করে একটা প্রণাম ঠুকে গিন্নিদের মতো বলে উঠবে, কি বাবা, এতদিনে মেয়েটাকে মনে পড়ল? ধন্যী বলি বাপের প্রাণ, এতদিনে একবার দেখতে আসার ইচ্ছে হলো না, মেয়েটা মরল কি বাঁচল? যাই ভাগ্যিস পুণ্যপিসির বিয়েটা লেগেছিল, তাই না? অথবা এইটাই কি মনে করেছিলেন সত্য আর আগের সত্য নেই, একেবারে বদলে গেছে, তাই প্রত্যাশিত হৃদয়ে অপেক্ষা করছিলেন দেখা মাত্রই ঝাঁপিয়ে এসে পিতৃপক্ষে আশ্রয় নিয়ে নিঃশব্দে কেঁদে ভাসাবে সে। আর তার সেই অবিকল অশ্রুধারায় রামকালীর জ্বালা করা বুকটা ঠান্ডা হয়ে যাবে। কিন্তু এই ইচ্ছে তো রামকালীর হবার কথা নয়। আবেগপ্রবণতা তো রামকালীর সম্পূর্ণ রুচি বিরুদ্ধ। মন কেমন করা বা অনেক দিন পরে দেখা হওয়া ইত্যাদি উপলক্ষ করে বউ কাঁদছে কাটছে দেখলে ভুরু কুঁচকে ওঠে তার।
স্বয়ং রামকালী দহিতাই যদি সেই খেলো আর সস্তা পদ্ধতিতে আবেগ প্রকাশ করে বসে, রামকালী অসন্তুষ্ট হতেন নাকি? বহু বিচিত্র উপাদানে গড়া মানব মন কখন কি চায় বলা বড় শক্ত। কি চায় সে নিজেই বুঝতে পারে না। শুধু এক এক সময় একান্ত বেদনায় বলে, এ কি হলো, এ তো আমি চাইনি। তাই চির অবিচলিত রামকালী হঠাৎ আজ নিজের মেয়ের এই শান্ত সভ্য বধূমূর্তি দেখে বিচলিত হয়ে ভাবলেন, এ কি হলো। কথা জোগায়নি রামকালীর। মৃদু গম্ভীর কণ্ঠ থেকে শুধু একটু কুশল প্রশ্ন উচ্চারিত হয়েছিল, ভালো আছো তো? সত্য তেমনি মাথা নিচু করে বলেছিল, হ্যাঁ বাবা, বাড়ির সব খবর মঙ্গল। ঠাকুমা পিসঠাকুমার দল থেকে শুরু করে বাগদি ঝিটা পর্যন্ত বাড়ির প্রত্যেকটি সদস্যের নাম করে কে কেমন আছে জিজ্ঞেস করল না সত্য, শুধু জিজ্ঞেস করলো বাড়ির সব মঙ্গল। আশ্চর্য আশ্চর্য, শ্বশুর ঘরে এলে কি এমনি করে মেয়েরা তাদের আজন্মের আশ্রয়কে তাদের ধুলো মাটির গড়া খেলাঘরের মতোই ভেঙে ফেলে, মন থেকে মুছে ফেলে? তাই শকুন্তলাকে আর কোনোদিন কর্ণমুনির আশ্রমে দেখা যায়নি। জনক রাজার ঘরে সীতাকে মহাকবিদের মহৎ লেখনীয় এই অমোঘ নিয়মকে সহজ সত্য বলেই মেনে নিয়েছিল। তাই সে লেখনী নির্মম উদাসীন্যে শুধু সামনের দিকে এগিয়ে চলেছে, পিছু ফিরে তাকায়নি। নারী আর নদী এরা তবে এক ধাতুতে গড়া, কিন্তু গিরিরাজ দুহিতা উমা না, উমা তো ইতিহাসের নয়, পুরাণের নয়, মহাকবিদের অমর লেখনীর অনবদ্য সৃষ্টি হয়। সে যে শুধু ঘরোয়া মানুষের মাধুরী দিয়ে গড়া অমেয় ছবি, মানুষের প্রত্যাশা আর কল্পনা, আশা আর আকাঙ্ক্ষা দিয়ে গড়া ভালোবাসার মূর্তি। রামকালীর মনের মধ্যে অনেক ভাব তরঙ্গের একটা আলোড়ন উঠেছিল, যেমনটা তার সচরাচর হয় না। ভাবলেন, তবে কি সত্য সম্পর্কে এতদিন যে মূল্যবোধ তার মনের মধ্যে ছিল, সত্য তার উপযুক্ত নয়? সত্য সেই সাধারণ মেয়ে যারা সহজেই বদলে যায়। ভাবলেন, তবে কি মার খাওয়ার কথাটাই সত্যি, আর সত্য একেবারে নেহাত একটা ভীরু মেয়ে মাত্র, যে মেয়েরা পড়ে মার খায় আর মার খেয়ে ভয়ে কাঁটা হয়ে থাকে, নিজেকে প্রকাশ করতে সাহস পায় না। সত্য সম্পর্কে এত হতাশ হয়েই বুঝি রামকালীর মনের মধ্যে এত আলোড়ন। তবু সে আলোড়নকে সংহত রেখে রামকালী বলেছিলেন, হ্যাঁ, সব সংবাদ মঙ্গল। পুণ্যির বিয়ে 16ই বৈশাখ, তাই তোমাকে নিয়ে যাবার সংকল্প করে এসেছি। হ্যাঁ, ঠিক এই কথাটা উচ্চারণের পরই বুকের মধ্যে যেন হাতুড়ির গা খেলেন রামকালী। বাবা গো, তুমি কি ভালো, বলে আহ্লাদে চেঁচিয়ে উঠল না সত্য। তার বদলে বলল, বৈশাখের মাঝামাঝি বিয়ে, আর এখন তো সবে ফাল্গুনের শেষ। এত আগে থেকে নিয়ে যেতে চাইলে এরা কিছু মনে করতে পারে বাবা। রামকালী সুগভীর একটা নিঃশ্বাস গোপন করে বলেছিলেন, ওরা অমত করেনি সে ওদের ভদ্রতাই, কিন্তু বাবা, আমাদেরও তো একটা বিবেচনা করা দরকার, এদের অসুবিধে ফেলে। তাহলে তোমার এখন যাওয়ায় মত নেই? আরেকটা নিঃশ্বাস গোপন করতে হয় রামকালীকে। সত্য এবার মুখ তুলে তাকায়, সোজাসুজি একেবারে বাপের চোখের দিকেই। বাহারের শাড়ির ঘোমটা খসে পড়ে পিঠের উপর, তাই সত্য সে বাগনামানা কোঁকড়া চুলে ঘেরা মুখটার সবটাই স্পষ্ট দেখতে পাওয়া যায়, আর চোখের দৃষ্টিটা তার বেশ একটু সময় নিয়েই বাপের মুখের দিকে নিবদ্ধ থাকে। তারপর চোখ নামিয়ে নিয়ে খসে পড়া আঁচলটা মাথায় তুলতে তুলতে উত্তর দেয় সত্য, তা কার্যক্ষেত্রে মত নেই বলতে হয় বই কি। ঠাকুরনের শরীর স্বাস্থ্য ভালো নয়, একা ননদের ঘাড়ে সমগ্র সংসার। রামকালী ঈষৎ বিস্মিত প্রশ্নে বলেন, ননদ? নবকুমারের ভগিনী আছেন নাকি? সহোদর বোন নন, তবে সহোদরের বাড়া বাবা, পিস্তত ননদ, ওই যে যিনি তোমাকে এ ঘরে এনে পৌঁছে দিলেন। ও, ননদ প্রসঙ্গে ইতি টেনে রামকালী বলেন, যাবার যখন উপায় নেই তখন আর কি করবার আছে, অতএব রাত্রে আমার এ গ্রামে অবস্থান করারও প্রয়োজন দেখি না, এখনই রওনা দেব। তার আগে একটা প্রশ্ন তোমায় করছি, তুমি তো লেখাপড়া কিছু শিখেছিলে, পত্রাদিও পড়তে পারো মনে হয়, এই চিঠিটা পড়ে মানে বুঝতে পারবে? জামার পকেট থেকে চিঠিটা বার করেন রামকালী। চিঠিখানা কিন্তু সত্য তাড়াতাড়ি হাত বাড়িয়ে নেয় না, মৃদুস্বরে বলে, কার পত্তর? সেটাই তো আমার জানা নেই, তুমি হয়তো জানতে পারবে। অতঃপর চিঠিটা হাতে নিয়ে কয়েক ছত্র পড়ে সত্য। ঈশ্বর জানেন ঘোমটার মধ্যে তার মুখের চেহারা কেমন হয়ে ওঠে, কিন্তু গলাটা তো ঠিকই থাকে। ঠিকঠাক শান্ত গলায় বলে ওঠে সে,
এত বড় একটা জ্ঞানবান বিচক্ষণ ব্যক্তি হয়ে বুঝতে পারলে না বাবা এ কোনো শত্রুরের কাজ? এমন কি শত্রু আছে তোমাদের? তাকে জানে বাবা, অনেক শত্রুর তো ওপরে ভালো মানুষ সেজেও থাকে। চিঠিটা সব না পড়েই বাবার হাতে ফিরিয়ে দিয়েছিল সত্য। রামকালী সেটা ফের পকেটে পুরে দীর্ঘ নিঃশ্বাস গোপন না করেই বলেছিলেন, তাহলে এখানে তোমার কষ্টের কোনো কারণ নেই, তোমার সম্বন্ধে দুশ্চিন্তা করবারও কিছু নেই আমার। ঈশ্বর মঙ্গল করলেন, তাহলে এই কথাই বলে সান্ত্বনা দিতে পারবো তোমার মাকে। মা, সত্য একটু চমকে বলে, এ পত্তরের বিষয়ে মা জানেন? না, তিনি অবশ্য জানেন না কিছু। রামকালী ঈষৎ হাসির মতো করে বলেন, তবে মেয়ে মেয়ে করে একটু উতলা হয়েছেন তো। যাক, তোমার প্রতি যে কোনো দুর্ব্যবহার হয় না, এইটাই শান্তির বিষয়। আর বিশ্বাস করব তুমি ঠিক কথাই বলছো। সত্য আরেকবার তেমনি মুখ তুলে তাকায়। এবার যেন ভয়ঙ্কর একটা অভিমানের ছায়া ভৎসনার মতো ফুটে ওঠে সে চোখে। তারপর চোখ নামে। মৃদু আর দৃঢ় কণ্ঠে বলে, সত্য, পেতল কাঁসার ঘটিটা বাটিটাও একত্রে থাকলে মাঝে মধ্যে ঠোকাঠুকি লাগে বাবা। আরে তো জলজ্জান্ত মানুষ, একেবারে ঠোকাঠুকি লাগে না, লাগবে না এ কথাকে জোর করে বলা যায়? তবে এটুকু বিশ্বাস মেয়ের প্রতি রেখো বাবা, কোনো অন্যায় সে করবেও না, সইবেও না। তারপর রামকালী চলে এসেছিলেন। সত্য আরেক দফা প্রণাম করেছিল। কিন্তু এখানেই তো ইতি নয়। মেয়েকে না নিয়েই যে চললেন বেআই মশাই? এ প্রশ্নের উত্তর দিতে হয়েছিল রামকালীকে। আর মিথ্যে কথা বানিয়ে বলতে না পারার জন্যে বিদ্রূপ হাস্যরঞ্জিত বিস্ময় প্রশ্নও শুনতে হয়েছিল। সত্যর শ্বশুর সেই তার মেয়েলি ভঙ্গিতে গালে হাত দিয়ে বলেছিলেন, বলেন কি বেআই মশাই, মেয়ে বাপের ঘর যেতে চায় না? এ যে বড় তাজ্জব কথা শোনালেন দেখছি। নিজের জন্য ততটা নয়, রামকালীর মনে হয়েছিল কুকুরের কামড় হাঁটুর নিচে। কিন্তু সত্যর শ্বশুর সম্পর্কে যে তার এই প্রবাদটা সহজেই মনে আসতে পারল, এটাও তো কম গ্লানির কথা নয়। আশ্চর্য, ওদের ব্যবহারে বিনয় আর সৌজন্য প্রকাশের ঘটা তো কম ছিল না। তবু কেন রামকালীর ওদের স্থূল অমার্জিত মনে হয়েছিল? জামাইটা অবশ্য নেহাত বোকা বোকা, প্রকৃতি কেমন কে জানে, তা সেই তো একমাত্র দেখা দিয়ে উধাও হয়ে গেল। বন্ধুটাকে তবু আবার দেখলেন, কিন্তু জামাইকে নয়। বন্ধুটা যে সত্যর শ্বশুর শাশুড়ির প্রতি শ্রদ্ধাশীল নয় তা বেশ বোঝা যাচ্ছে। শ্রদ্ধার যোগ্যই নয় ওরা। তবু আরেকবার বুকটা কেমন মোচড়ে উঠল রামকালীর। তবু সে শ্বশুরবাড়ির সঙ্গে দিব্যি মিশে গেছে সত্য। এমন মিশে গেছে যে শাশুড়ির শরীর স্বাস্থ্যের অজুহাতে বাপের বাড়ি যাওয়ার প্রলোভন ত্যাগ করল। সুযোগ পেয়েও বাপের বাড়ি যেতে চাইল না। এরকম মেয়ে রামকালী কি তার এতখানি জীবনে এর আগে কখনো দেখেছেন? অথচ ঠিক বোঝাও যাচ্ছে না তাকে। হয়তো তাকে আর কোনো দিনই বোঝা যাবে না। রামকালীর মেয়ে রামকালীর কাছ থেকে অনেক দূরে চলে গেছে, হয়তো আরও অনেক অনেক দূরে চলে যাবে। সেই সত্যকে আর কোনো দিনই খুঁজে পাওয়া যাবে না। চিরনিঃসঙ্গ রামকালীর অন্তরের একটিমাত্র ছোট্ট সঙ্গী, রামকালীর আকাশের আলো ঝিকঝিকে ছোট্ট একটি তারকা চিরদিনের মতন হারিয়ে গেল। হঠাৎ চিন্তায় ছেদ পড়ল। চোখে পড়ল পালকির পাশ দিয়ে বেহারাদের সঙ্গে তাল মিলিয়ে আরেকটা মানুষও দৌড়চ্ছে। কখন থেকে দৌড়চ্ছে? হঠাৎ কোথা থেকেই বা এলো? কিছু বলতে চায় নাকি? রামকালী বেহারাদের আদেশ দিলেন থামতে। আর তারপরে নজরে পড়ল সেই নিতাই, তার জামাইয়ের বন্ধু। কি খবর? কিসের একটা প্রত্যাশায় রামকালীর মুখটা উজ্জ্বল হয়ে উঠল। কি ভাবলেন তিনি? তার সত্যবতী কি আবার বাপকে ফিরিয়ে আনতে ডাক দিয়েছে? এখন কেঁদে ফেলে বলবে, মেয়ের মুখের কথাটাই তুমি দেখলে বাবা, তার অভিমানটা দেখলে না? একবার না করেছি তো রাগ দেখিয়ে চলে গেলে। অনেকগুলো কথা মনের মধ্যে হুড়োহুড়ি করে উঠল। তবুও সংযত কণ্ঠে প্রশ্ন করলেন রামকালী, কি খবর? নিতাই হাঁপাচ্ছিল। একটু জিরিয়ে নিয়ে বলে, বাচালতা মার্জনা করবেন তালুই মশাই, বলতে এসেছি। এই কি করলেন? মেয়ে নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন? বাণুজ্য মশাইয়ের কাছে হেরে গেলেন? রামকালীর মুখ লাল হয়ে ওঠে। কষ্টে আত্মসম্বরণ করে বলেন, বাচালতা মার্জনা করা শক্ত হচ্ছে। বুঝেছি, কিন্তু বড় আশায় হতাশ্বাস হয়েই ছুটে এসেছি। আপনার কন্যাকে নিয়ে গেলেন না বটে, কিন্তু এরপর আর হয়তো মেয়েকে জীবিত দেখতে পাবেন না। হয়তো আত্মঘাতী হয়ে মেয়ে তো আপনার ভাঙে তো মচকায় না। সহসা রামকালী চাপা ভারী গলায় প্রবল একটা ধমক দিয়ে ওঠেন। দেখতে তো বেশ ভদ্র সন্তান বলে মনে হচ্ছে, প্রকৃতি এমন ইতরের মতো কেন? ইতরের মতো? নিতাই বেহুবলভাবে তাকিয়ে থাকে। রামকালী স্বভাব গম্ভীর স্বরে বলেন,
অপর গৃহের কুলবধূ সম্পর্কে কোনো আলোচনা ইতরতরে নামান্তর। বেশ, নিতাই অভিমান ক্ষুব্ধ মুখে মাথা নিচু করে বিদায় প্রণাম করে বলে, আর কি বলবো বলুন, তবে একা আমি আস্পর্ধা করিনি, আপনার জামাই নবকুমারী। ঢোক গিলে বলে নিতাই, সে বলেছিল চোখের সামনে স্ত্রী হত্যে দেখব, প্রতিকার করব না, তাই আমি। নিতাই আস্তে আস্তে চলে যায়। রামকালী স্তব্ধ হয়ে সেই দিকে তাকিয়ে থাকেন। আত্মমর্যাদা বিসর্জন দিয়ে রামকালী কি ওকে ফিরে ডাকবেন? কিন্তু ডেকে তারপর আদ্যপান্ত ঘটনা জেনে নিয়ে ফের আবার ছুটবেন জামাই বাড়ি। তারপর আবার তাদের বলবেন, না আমার ভুল হয়েছে, মেয়ে বালিকা, খামখেয়ালের বশে কি বলেছে সে কথা নয়, ওকে নিয়ে যাব। আচ্ছা, তারপর যদি সত্য আবার বলে, সে কি বাবা, আবার ফিরে এলে কি বলে, আমি তো বলেছি এখন যাওয়া হবে না। তখন তখন কি করবেন রামকালী? সত্যর ওই কথার পর বলবেন, পাগলি মেয়ে, পাগলামি রাখ, তোর মা তোকে না দেখে কেঁদে দিন কাটাচ্ছে। বলবেন, তোকে না নিয়ে একা ফিরতে আমার প্রাণটা হাহাকার করছে। বলবেন, না তা হয় না, আত্মমর্যাদাকে আর কত বিসর্জন দেবেন রামকালী? তোল পালকি, বেহারাদের হুকুম দেন রামকালী। তারা যথারীতি গৃহাভিমুখেই চলতে থাকে, আর রামকালী বিস্ময়ে মুখ হয়ে বসে থাকেন সেই একক পালকিতে। ধীরে ধীরে বিস্ময়ের ধূসরতা ফিকে হয়ে আসে, কার্যকারণের চেহারাটা চোখে ভেসে ওঠে। নীলাম্বর বাণিজ্যের কাছে হেরে যাননি রামকালী, হেরে গেছেন আপন আত্মজার কাছে। বুদ্ধির খেলায় রামকালীকে পরাজিত করেছে সত্য, বাপের কাছে প্রতিপন্ন করেছে। শ্বশুরবাড়িতে সুখে আছে সে, সন্তোষে আছে, তাই শ্বশুরবাড়ির কর্তব্যের কাছে বাপের বাড়ির তীব্র মধুর আকর্ষণও তুচ্ছ করতে পারা অসম্ভব হলো না তার। জীবনের বিনিময়েও বাপের শান্তি বজায় রাখবে সত্য। আর রামকালী সত্য সেই কৌশলে বিভ্রান্ত হলেন, অভিমানে অন্ধ হলেন, আপন অহংকার নিয়ে ফিরে এলেন। আর এখন ফিরে যাওয়া যাবে না, অপেক্ষা করতে হবে ন্যায্য সময়ের জন্য। পুণ্যের বিয়ের তারিখ ঘেঁষে কুটুম্বের মতো আসবে সত্য, আসবে যদি ততদিন বেঁচে থাকে। চোখ দুটো হঠাৎ লঙ্কার ঝাল লাগার মতো জ্বলে উঠল। স্বভাব বহির্ভূত তীব্রতায় পালকি থেকে মুখ বাড়িয়ে বেহারাদের উদ্দেশ্যে বলে উঠলেন রামকালী, কচ্ছপের মতো সমস্ত মাটি মারিয়ে হাঁটছিস যে তোরা, পায়ে জোর নেই। চিঠিখানা যে সত্তরের রটনা, এ কথাটা নেহাত ভুল নয়। বউকে এলোকেশে নিত্যপ্রহরে জর্জরিত করেন, এ বললে এলোকেশের প্রতি অন্যায় অবিচার করা হয়। মেরেছিলেন সেই একদিনই বউয়ের চুল বাঁধতে বসে, অবশ্যই একটু আশ মিটিয়েই মারবেন বলে উঠোনের রোদে মেলে দেওয়া জ্বালানি কাঠ থেকে একখানা তুলে এনেছিলেন, কিন্তু সে কাটার বউয়ের পিঠে ভাঙবার সুখ তার হয়নি। সর্বনেশের সৃষ্টি ছাড়া বউ হঠাৎ ঝট করে কাঠখানা হাত থেকে কেড়ে নিয়ে বেশ মজবুত বলায় বলে উঠেছিল, দেখো গুরুজন আছো, গুরুজনের মতো থাকো, শিরোধার্যে রাখবো, নচেত তোমার ললাটে দুঃখ আছে, আমাকে তুমি চেনো না, তাই ভেবেছ আমার উপর যা খুশি করবে, সে বাসনা ছাড়ো। কথা শেষ না হতেই এলোকেশী হঠাৎ মরা কান্না কেঁদে উঠে পাড়ার লোক জড়ো করেছিলেন। তারপর তো সে এক হইচই কাণ্ড, রই রই ব্যাপার, কিন্তু সত্যকে আর সে রঙ্গমঞ্চে দেখা যায়নি। পাড়ার 5 জনের বিস্ময়কে শুধু থামিয়েছিল। নতুন ফাল্গুনের গরমে মামিমার মাথাটা গরম হয়ে উঠেছে বলেছিল, অবশ্য নেপথ্যে ডেকে নিয়ে গিয়ে চুপি চুপি জনে জনে বলেছিল। তারপর মামিকে চুপি চুপি বলেছিল, সাপের ন্যাজে পা দিতে যেও না মামি, বউটি তোমার যেমন তেমন নয়। এলোকেশী সদুকে ন ভূত ন ভবিষ্যতি গালমন্দ করে চিৎকার করে জানিয়েছিলেন, আচ্ছা ওই বউকে তিনি মাথা মুড়িয়ে ঘোল ঢেলে গায়ের বার করে দিতে পারেন কিনা দেখবে গা শুদ্ধ সবাই। কিন্তু আশ্চর্য, কার্যক্ষেত্রে আর তা করে উঠতে পারলেন না। এই কথার পিঠে বউ সদুকে উদ্দেশ্য করে বেশ স্পষ্ট গলায় বলে দিয়েছিল, ঘরের বউকে মাথায় গোল ঢেলে গায়ের বার করে দিলে যদি গায়ের কাছে তোমার মুখোজ্জ্বল হয়, তা করতে বলো ঠাকুরজি তোমার মামিকে, তবে বিবেচনা করে দেখতে বলো তা করলে কার গায়ে ধুলো দেবে লোকে। এলোকেশী তেড়ে এসে বলেছিলেন, তবে আয়, তোকে আজ কেটে রক্তগঙ্গা করে নিজে ফাঁসি যাই। ওহ, বউ মানুষের এত কথা। সত্য নিঃশব্দে রান্নাঘরের দাওয়া থেকে মাছ কাটবার বড় বঁটিটা তুলে এনে এলোকেশীর দিকে বাড়িয়ে দিয়ে বলেছিল, তাই তবে করো, তখন তো আর আমি দেখতে আসবো না কার মুখটা পুড়ল। আশ্চর্য, এই ঘটনার পরই এলোকেশী কেমন নিথর হয়ে গিয়েছিলেন, আর একটিও বাক সরেনি তার মুখ থেকে। কিছুক্ষণ সেই বটিখানার চকচকে ফলাটার দিকে তাকিয়ে থেকে আস্তে আস্তে সরে গিয়েছিলেন। আর তদবধি
তর্জন গর্জনের পথ থেকে সরে এসে বাক্যালাপ বন্ধর পথ ধরে চলেছিলেন এলোকেশী এবং তলে তলে ক্রমাগত নীলাম্বরকে মন্ত্রণা দিচ্ছিলেন বউয়ের গহনাকাটি সব কেড়ে নিয়ে কোনো ছলে ছুতোয় বাপের বাড়ি পাঠিয়ে দিতে, একবার পাঠিয়ে দিতে পারলে জীবনেও আর ওই সর্বনেশে জাহাবাজ মেয়েকে ফিরিয়ে নিয়ে আসছেন না। কিন্তু ছলছুতো খুঁজতে খুঁজতে দিন গড়িয়ে যাচ্ছিল। হঠাৎ এমনি সময় রামকালীর আবির্ভাব। হাতে চাঁদ পেয়েছিলেন এলোকেশী এবং নিশ্চিত ঠিক করে ফেলেছিলেন এই সূত্রে বউকে জন্মের শোধ বিদায় দেবেন। কারণ নিত্যবৎসরে আরেকটি মেয়ে এলোকেশীর দেখা হয়ে গেছে, বয়স 7-8, ধরন ধারণ খুব নিরীহ। সর্বোপরি তার বাপ প্রতিশ্রুতি দিয়েছে চীনে সোনার গহনায় মেয়ের সর্বাঙ্গ মুড়ে দেবে। এই মহামন্ত্রটি স্বামীকে অনবরত জপিয়েছেন এলোকেশী। অতএব এক কথায় রাজি হয়েছিলেন নীলাম্বর বউ পাঠাতে। স্বপ্নেও ধারণা করতে পারেননি বউ নিজে বেঁকে বসবে। রামকালী চলে যেতে এলোকেশী পতির প্রতি জ্বলন্ত কটাক্ষ করে বলেন, বুঝলে বুঝলে কত বড় জাহাবাজ ধড়িবাজ মেয়ে, বলিনি তোমায় আমি? ও মেয়ের হাড়ে ভেলকি খেলে। নীলাম্বর বলেন, দেখছি বটে, তাহলে বলো ওই বউ নিয়ে ঘর করতে হবে আমায়? একে তো এই লক্ষ্মীচারী সদিকে নিয়ে হাড়ে হাড়ে জ্বলছি, তার সঙ্গে আবার ওই বউ, আর দুটিতে মেল কত। আর ওই জন্যে বউকে কুলোর বাতাস দিয়ে বিদেয় করতে চাই। আর আরও একটা কথা চুপি চুপি বলেছিলেন এলোকেশী, এখনও ঘরে দিইনি, তাই ওই ছক্কা পাঞ্জা বউ যেই স্বামীকে হাতে পাবে সেই তো একেবারে নয় করে নেবে। আর কি আমার নবুয়া আমার থাকবে, তার থেকে আমার বকুল ফুলের ওই দেওরঝিটা হাবা গোবা মতন আছে। কিন্তু বেহাই যখন চলে গেলেন তখন কিন্তু আর নীলাম্বর একথা বলতে পারলেন না, ভালো চান তো মেয়ে নিয়ে যান মশাই, নইলে কুলোর বাতাস দিয়ে বার করে দেব। নীলাম্বরের একটা ত্রুটি আছে, বুকের পাটাটা তার যতই থাক মুখের জোরটা কম। এলোকেশী গালে মুখে চড়িয়ে বললেন, কি বলবো, বেই বেটা ছেলে, তার সঙ্গে তো আর আমার কথা কওয়া সাজে না। নইলে একবার দেখে নিতাম সে বা কত বড় ঘুঘু, আর ওই বাপসহাগী বেটি বা কত বড় হারামজাদি। বউয়ের সঙ্গে কথা বন্ধ ছিল, সে পণ আর রাখতে পারলেন না এলোকেশী। সত্য যেখানে বসে পান সাজছিল সেখানে তেড়ে গিয়ে বললেন, বাপ নিতে এসেছিল, গেলি না যে বড়। সত্য একবার চোখ তুলে চোখ নামিয়ে পান মোড়ায় মন দিল। কি কথার উত্তর দিলি না যে বড়, গেলি না কেন বাপের সঙ্গে পিসির বিয়েতে? সত্য মৃদু গম্ভীরভাবে বলে, বিয়ের তো এখন অনেক দেরি, তা বাপ তো আদিক্ষেতা করে নিতে এসেছিল। বাবার কথা ওরকম অচ্ছেদ্যা করে কথা কইবে না বলে মোড়া পানগুলোর ডাবরে ভরে ভিজে ন্যাকড়া ঢাকা দিয়ে ধীর মন্থর গতিতে উঠে কুলুঙ্গিতে তুলে রাখে সত্য। এলোকেশীর আগে দিশেহারা হয়ে বোধ করি আর কোনো কথা খুঁজে না পেয়ে বলেন, সর্বনাশী লক্ষ্মী ছাড়ি, কি ভেবেছিস তুই বাপের ঘরে যাবি না, চিরকাল আমার বুকে বসে দাঁড়িয়ে পড়াবি? সত্য একবার ফিরে তাকিয়ে শাশুড়ির দিকে একটি অন্তর্ভেদী দৃষ্টি নিক্ষেপ করে বলে, সর্বনাশীকে যখন কুলোডালা দিয়ে বরণ করে ঘরে এনেছ তখন চিরকাল তার বোঝা বইতে হবে বই কি। নবকুমার খবরটা পেল ভগ্নদূতের কাছে। নিতাই বলে গেছে তোর শ্বশুর আমাকে শুধু ভস্য করতে বাকি রেখেছে। কিন্তু নিতাইয়ের কথাগুলো নবকুমার গায়ে মাখল না। নির্যাতিতা ধর্মপত্নীকে নির্যাতন থেকে উদ্ধার করবার সাধু সংকল্প নিয়ে নবকুমার অসমসাহসিক কাজ করেছিল। কিন্তু রামকালী ফিরে যাবার পর হঠাৎ নিজের মনের দিকে তাকিয়ে আবার বিস্ময়ে হাঁ হয়ে গেল নবকুমার। আশ্চর্য, সত্যবতীর যাওয়া হলো না দেখে তার মনের মধ্যে যেন একটা পুলকের ঢেউ উতলে উঠছে। নবকুমার এই রহস্যের কিনারা করতে পারল না। কিন্তু নবকুমারের জন্যে যে আরও কি অদ্ভুত রহস্য তোলা ছিল তা কি সে দণ্ডখানেক আগেও ভেবেছিল? রাত খুব বেশি নয়, সন্ধে রাত্রির। এলোকেশী যথারীতি বিছানায় গিয়ে আশ্রয় নিয়েছেন, আর নীলাম্বর যথারীতি রাত সফরে বেরিয়েছেন। সদু রান্নাঘরে কাঠের দেলকোর উপর মাটির প্রদীপ বসিয়ে রান্না করছে। নবকুমার বাড়ি ফিরে সন্তর্পণে অন্ধকার দালানটা পার হচ্ছিল। হঠাৎ পাশের ঘরের দরজার কাছ থেকে একটা চাপা মৃদু অথচ দৃঢ় গলায় কে বলে ওঠে, একটু দাঁড়াতে হবে। নিজের কানকে বিশ্বাস করতে পারে না নবকুমার, এবং দাঁড়িয়ে যে পড়ে সেটা আদেশ পালনার্থে নয়, চলৎশক্তি হারিয়ে ফেলে বলেই পড়ে। এ কণ্ঠস্বর তার বাপের নয়, মার নয়, সদুর নয়। অতএব বাড়িতে আর কে আছে নবকুমারের স্বপ্নালোকবাসিনী ছাড়া? অন্ধকারে কেউ কাউকে স্পষ্ট দেখতে পায় না, শুধু গলাটাই শোনা যায়। নিত্যানন্দপুরে চিঠি পাঠিয়েছিল কে আমার দুঃখ কাহিনীর ব্যাখ্যা করে? বলা বাহুল্য নবকুমার দারুমূর্তিতে পরিণত, আর দারুমূর্তির কথা কইবার ক্ষমতা থাকা সম্ভব নয়।
উত্তর নেই যে? নবকুমার একবার অস্ফুটে বলে, কি বলবো? স্পষ্ট উত্তর দেবে। আমার বাবাকে চিঠি দিয়েছিল কে? এ কণ্ঠের প্রশ্নে নিরুত্তর থাকা নবকুমারের সাধ্যাতীত। কষ্টে বলে, আমার সঙ্গে কথা কইছ, কে কেমনে দেখে ফেলবে? আচ্ছা, সে চিনতে আমার। কথাটার উত্তর ফাঁকে না দিয়ে হক জবাবটা দাও। নবকুমার ঢোক গিলে ঘাড় চুলকে ঘেমে টেমে বলে, আমি চিঠির কথা কি করে জানবো? কিসের চিঠি? দেখো, মিথ্যে কথা কইও না, নরকে ঠাঁই হবে না। সত্যবতী ক্রুদ্ধ কণ্ঠে বলে, আমার নির্যশ জ্ঞান, এ তোমার কাজ। সহসা নবকুমারের স্বামিত্ব, প্রভুত্ব এবং পৌরুষ ধিক্কার দিয়ে উঠে থাকে। তাই সেও সহসা ক্রুদ্ধকণ্ঠে বলে, যদি দিয়েই থাকি, দোষটা কি হয়েছে? নিজেই তো মরছিলে। অন্ধকার থেকে মৃদু তীক্ষ্ণ স্বর দ্রুত কথা কয়, মরছিলাম সেটা ঢাক পিটিয়ে বলে বেড়াবার, কুটুমের কানে তোলার মতন কথা নয়। যারা নিজের মায়ের গালে চুনকালি দেয়, তাদের আবার বিদ্যে বুদ্ধির বড়াই। ঘরশত্রুর বিভীষণকে ত্রিজগতের লোক ছিচিৎকার করেছে, বই ধন্যে ধন্যে করেনি। এই বুঝে কাজ করো। ঘরের অন্ধকারের মধ্যে মিলিয়ে যায় দরজায় দাঁড়ানো মূর্তিটার আভাস। কণ্ঠস্বরের অনুরণনটুকুও বাতাসে মিলিয়ে যায়, অথচ নবকুমার ন যজ ন তস্থ অবস্থায় সেখানে দাঁড়িয়ে থাকে। প্রথম পত্নী সম্ভাষণের যে বহুবিধ রোমাঞ্চময় এবং আবেগময় মধুর কল্পনা নবকুমারের লাজুক হৃদয় এতদিন ধরে লালন করে আসছিল, তার উপর কে যেন একটা কালির দোয়াত উপুড় করে দিয়ে গেছে। স্ত্রীর সঙ্গে জীবনের প্রথম বাক্য বিনিময় এইভাবেই শেষ হয় নবকুমারের।